সালামু আলাইকুম। আইটিএনএসটি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই বাংলা চারুপাঠ এর বাঁচতে দাও কবিতাটি। বাঁচতে দাও কবিতাটি একটি চমৎকার কবিতা। শামসুর রাহমান নামক বিখ্যাত কবি এই কবিতাটি রচনা করেছেন। শামসুর রহমান একজন বিখ্যাত বাংলা সাহিত্যিক। তিনি কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী এই সম্পর্কিত অনেক কবিতা লিখেছেন। আর শামসুর রহমানের লেখা এই বাঁচতে দাও কবিতাটি প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে কবিতার মাধ্যমে। আজ আমরা প্রথমেই জানব কবি শামসুর রহমানের জীবনী বা কবি পরিচিতি সম্পর্কে। কবি পরিচিতি আমরা গত ক্লাসগুলোতে যেভাবে জেনেছি ঠিক সেভাবেই আমরা একটি লিস্ট বা তালিকা তৈরি করব। আর সেই তালিকায় প্রথমেই থাকছে আমরা কবির লেখা যে কবিতাটির মাধ্যমে কবিকে চিনতে পারছি। কবিতার নাম বাঁচতে দাও, কবিতাটি লিখেছেন শামসুর রহমান। তাই এখানে কবিতার নামের জায়গায় আমরা লিখব বাঁচতে দাও। এরপরে আমরা লিখব কবির নাম। বাঁচতে দাও কবিতাটি যিনি লিখেছিলেন, এই কবিতাটি লিখেছিলেন বিখ্যাত সাহিত্যিক শামসুর রহমান। শামসুর রহমানের এই কবিতাটি ছাড়াও অনেকগুলো বিখ্যাত কবিতা আছে, গল্প, কাব্যগ্রন্থ রয়েছে, সেই সম্পর্কেও আমরা জানব। এর আগে আমরা জেনে নেই তিনি কোথায় কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তার শিক্ষা, কর্মজীবন এবং বিভিন্ন তথ্য সম্পর্কে। কবি শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান একজন কবি। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, গণ আন্দোলন তার কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। তার নানান অনুভূতির মাধ্যমে তিনি এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। তার কবিতায় তাই দেশপ্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত কথাগুলো ফুটে উঠেছে। শামসুর রহমান পেশায় ছিলেন একজন সাংবাদিক। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় তিনি সম্পাদনা করেছেন, সাংবাদিকতা করেছেন। মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। প্রায় এক দশক তিনি দৈনিক বাংলার সম্পাদক হিসেবে কাজ করেছেন। কবিতা অনুবাদও ছিলেন তিনি অনেক অভিজ্ঞ, সিদ্ধহস্ত। এছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা এইসব টাইপের বা ধরনের বইগুলো লিখেছিলেন। শিশুদের জন্য শামসুর রহমান লিখেছিলেন অনেক চমৎকার কিছু কবিতা। এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়ো দেব, গোলাপ ফোটে খুকির হাতে ইত্যাদি উল্লেখযোগ্য ছড়াগুলো কিন্তু শামসুর রহমানের লেখা। সাহিত্য সাধনার জন্য তিনি পেয়েছেন অনেকগুলো সাহিত্য স্বীকৃতি, পদক, পুরস্কার। আর এই পদক পুরস্কারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার, মোহাম্মদ নাছির উদ্দিন স্বর্ণপদক। শামসুর রহমান জন্মগ্রহণ করেছিল 1929 সালে ঢাকা জেলায়। তার জন্ম কত সালে? 1929 সালে। আমরা এখানে কবির নামটি লিখে নেই, শামসুর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্বভাবতই এই আরবি একটি শব্দ রহমান, এই নামটা আমাদের নামের সাথে যুক্ত করে থাকি, কিন্তু একমাত্র কবি শামসুর রহমান এর নামের ক্ষেত্রেই তিনি এই শব্দটাকে রাহমান ব্যবহার করতেন। আর আমরা
কবি যেভাবে অনুসরণ করতেন ঠিক সেভাবেই লিখে থাকবো এবং জেনে থাকবো। তার মানে তার নাম কিন্তু শামসুর রহমান নয়, শামসুর রাহমান। তো এর পরবর্তীতে আমাদের লিস্টে যে বিষয়টি থাকা জরুরি তার জন্ম তারিখ। তার জন্মস্থান, পেশা, উল্লেখযোগ্য গ্রন্থ, এছাড়াও যে অপশনগুলো থাকছে পদক পুরস্কার, মৃত্যু, মৃত্যুস্থান বা সমাধিস্থল, এই তথ্যগুলো থাকছে। জন্ম কত সালে? কবি শামসুর রহমানের জন্ম হয়েছিল 1929 সালে। কত সালে? 1929 সালে। আর জন্মস্থান ঢাকা। পেশা সাংবাদিকতা, ও সম্পাদক। তো দুইটাই সাংবাদিকতার আওতার মধ্যে আছে। আর তিনি অনেকগুলো পত্রপত্রিকায় সম্পাদনা এবং সাংবাদিকতা করেছেন। সেই পত্রপত্রিকাগুলোর নাম বলছি। তিনি যখন সাংবাদিক ছিলেন মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিক হিসেবে কাজ করতেন। আর দৈনিক বাংলার সম্পাদক ছিলেন প্রায় 1 দশক বা প্রায় 10 বছরের মতো সময়ে। তিনি কবিতা অনুবাদেও ছিলেন অনেক ভালো। এছাড়াও তার যে গল্প কাব্যগ্রন্থ সম্পর্কে জেনেছি, শিশুতোষ কিছু গ্রন্থ সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা একটু জেনে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছিলাম যে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি ছিল। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে অনেকগুলো গ্রন্থই বিশেষভাবে উল্লেখযোগ্য। তো আমরা এর মধ্যে কিছু সংখ্যক বইয়ের নাম তুলে নিয়েছি। এই বইগুলো ছিল প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে, সরিয়ে নাও ঘাতক কাটা, বুক তার বাংলাদেশের হৃদয় সহ অনেক বই লিখেছেন তিনি। পৃথিবীর আলো, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, আরও অনেক অনেক বই লিখেছিলেন তিনি। তো আমরা তার এই বইগুলো সম্পর্কে জানলাম। এছাড়াও তার সাহিত্যকর্মের জন্য তিনি অনেকগুলো পদক পুরস্কারে ভূষিত ছিলেন। সেই পদক পুরস্কারগুলো ছিল 21শে পদক পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণ পদক। এগুলো ছিল তার উল্লেখযোগ্য পদক, পুরস্কার, সম্মাননা। আর তিনি 1929 সালে 29শে আগস্ট 2006 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু কত সালে হয়েছিল? 2006 সালের 29শে আগস্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম বিখ্যাত কবি শামসুর রাহমান এর জীবনী সম্পর্কে। এখন আমরা তার যে বিখ্যাত কবিতা সমগ্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি কবিতা বাঁচতে দাও, এই বাঁচতে দাও কবিতাটি আজ আমরা পাঠ করব। বাঁচতে দাও এর মধ্যে দিয়ে কিন্তু তার প্রতিবাদী একটি স্বর চলে আসছে, আকুতি চলে আসছে। দেখো, আমরা সাধারণতই বেঁচে থাকার জন্য যে কামনা আকুলতা প্রকাশ করি সেটাই এখানে প্রকাশ পেয়েছে, যে প্রকৃতির প্রত্যেকটা
বিষয়েই কিন্তু প্রত্যেকটা বস্তু উপাদানেই কিন্তু স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে বাঁচতে চায়, কিন্তু আমরা মানুষ জাতি সেগুলোকে নানাভাবে বিধ্বস্ত করে থাকি, বাধাগ্রস্ত করে থাকি। আর আমাদের উচিত এগুলোকে স্বাভাবিকভাবে চলতে দেওয়া, স্বাধীনতা দেওয়া, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা। প্রাকৃতিক পরিবেশ তখনই সংরক্ষিত হবে যখন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে চলতে পারবে। আমরা যদি সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করি, আমাদের নিয়মে পরিচালনা করতে যাই, তখন সেটা কিন্তু প্রাকৃতিক নিয়মের সৃষ্টি হচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে, তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না। তো তখন প্রাকৃতিক পরিবেশটাও সংরক্ষণ করা যাচ্ছে না। বাঁচতে দাও কবিতার পাঠের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরিবেশ ও প্রকৃতিকে সংরক্ষণ করা। তাদের যদি আমরা স্বাভাবিকভাবে চলতে না দেই, তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না এবং তারা স্বাভাবিক থাকবে না। তখন তারা নানানভাবে বাধাগ্রস্ত হবে, পরিবেশ বা প্রকৃতিটাকে সংরক্ষণ করা তখন সম্ভব হবে না। তাই আমাদের উচিত পরিবেশ প্রকৃতিকে স্বাধীনভাবে চলতে দেয়া এবং এগুলোকে এইভাবে সংরক্ষণ করা। আর বাঁচতে দাও কবিতাটি মাধ্যমে কবি এই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করেছিলেন। তো আমরা আজ দেখছি বাঁচতে দাও কবিতাটিতে কবি কি বলেছেন। বাঁচতে দাও, শামসুর রাহমান। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। রঙিন কাঁটা ঘুড়ির মতো রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও। মধ্যদিনের নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। বালির ওপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে, নাইতে দাও। গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। আমরা এখানে প্রাকৃতিক পরিবেশের অনেকগুলো উপকরণ দেখতে পেয়েছি, আর প্রত্যেকটা উপকরণ বা বস্তুই তারা নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ প্রকৃতি থেকে তাদের কাজ করে যাচ্ছে। ফুল বাগানে ফুল ফুটবে, এটাই স্বাভাবিক। আর এই ফুলগুলোকে ফুটতে দেওয়ার মাধ্যমে আমরা পরিবেশটাকে সংরক্ষণ করতে পারি, পরিবেশের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে পারি। ফুল বাগানের ফুলগুলোকে যদি আমরা ফুটতে না দেই, তখন সেটাকে কখনোই ফুল বাগান মনে হবে না। আমরা যদি ফুলগুলোকে ছিঁড়ে রাইখা দেই, তখন সেই ফুল গাছগুলো কিন্তু ফুলের গাছ মনে হবে না, আর পুরো বাগানটাকেও কখনো ফুল বাগান মনে হবে না। তো ফুল বাগানে যখন ফুল ফুটছে, সেটাকে আমাদের উচিত ফুটতে দেয়া। রঙিন কাঁটা ঘুড়ির পিছে ছুটছে বালক, ছুটতে দাও। আমরা ছোটবেলায় অনেক ঘুড়ি উড়াতে দেখছি, অনেকে উড়াইছিও। তো এর মধ্যে রয়েছে ওই শিশুটির আনন্দ। শিশুটি তার স্বাভাবিক চিন্তা চেতনা থেকে এই ঘুড়ির পিছনে ছুটতেছে, ঘুড়িটাকে তার আনন্দের একটি উপকরণ হিসেবে বেছে নিয়েছে, তার চলার বা খেলার একটি উপকরণ হিসেবে সে বেছে নিয়েছে। তাই তাকে ওই কাজটি স্বাভাবিকভাবে করতে দেওয়া উচিত। সেটা যদি আমরা না করতে দেই, তখন তিনি বাধাগ্রস্ত হবেন, তার স্বাভাবিক অবস্থা থেকে তিনি ব্যতিক্রমী কিছু করবেন, আর যেটা প্রাকৃতিক পরিবেশের উপাদান হিসেবে থাকছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি নীল আকাশে নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। আমরা চিল দেখেছি, চিল এক ধরনের পাখি, আর এই চিল পাখি সুদূর আকাশে ডানা মেলে
উড়তে থাকে, আর তারা এই ডানা মেলে উড়ে উড়ে অনেক দূরে দূরে গিয়ে তারা খাবারগুলো শিকার করে। তাই এই সোনালি চিলকে উড়তে দেয়া উচিত। এটি প্রকৃতির একটি স্বাভাবিক দৃশ্য, স্বাভাবিক কার্যপ্রক্রিয়া। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো স্বাভাবিকভাবে চলবে, এজন্যই কিন্তু প্রকৃতি নিজে নিজেই সৃষ্টি করছে, নিজে নিজেই। প্রকৃতি তার উপাদানগুলোকে নিজে নিজেই তৈরি করছে, আর এগুলোকে স্বাভাবিকভাবে চলতে দেওয়ার দায়িত্বটা মানুষেরই। সোনালি চিলকে স্বাধীনভাবে উড়তে দেওয়াটাও মানুষের দায়িত্ব, আর এভাবেই প্রকৃতির সৌন্দর্য বৈশিষ্ট্যগুলো সংরক্ষণ করা যাবে। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই। আমরা জোনাক পোকা অনেকেই চিনি, তাই না? জোনাক পোকা অন্ধকারে জ্বলতে থাকে। তো এই জোনাক পোকার আলোগুলো জ্বালানো এবং তার মধ্য দিয়ে তার চলা, তার সমস্ত বেঁচে থাকা সব কিছুই চলছে। তো জোনাক পোকার স্বাভাবিকভাবে এই জ্বলতে দেওয়াটাও প্রকৃতির বৈশিষ্ট্য, আর এটাকে সংরক্ষণের জন্য অবশ্যই এটাকে জ্বলতে দিতে হবে। এছাড়াও পরিবেশের যে বিষয়গুলো আছে, মধ্যদিনে গরম নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। বালির ওপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে, নাইতে দাও। গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। এই যে তারা স্বাভাবিকভাবে তাদের ইচ্ছে খুশি মতো প্রাকৃতিকভাবেই নিজে নিজে কাজগুলো করছে, সেই কাজগুলো করতে দেওয়ার মাধ্যমে কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা সম্ভব। আর আমরা যদি এগুলোকে বাধাগ্রস্ত করি, বিভিন্নভাবে নিজেদের মতো করে পরিচালিত করার চেষ্টা করি, তখন প্রকৃতি ও পরিবেশ সংরক্ষিত থাকবে না। আমাদের ইচ্ছে মতো ব্যবহার করার কারণেই আজ প্রকৃতির এই অবস্থা। প্রকৃতি আমাদের অভিশাপ হিসেবে এনে দিচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম বাঁচতে দাও কবিতাটি, আর এর মূল কথা ছিল প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণ এর গুরুত্ব তুলে ধরা। এই কবিতাটি পাঠের মাধ্যমে আমরা কিছু শব্দের অর্থ জানবো, যেগুলো আমরা এই পাঠে দেখেছি, কিন্তু এই অর্থগুলো আমরা জানি না। এই শব্দগুলোর অর্থ আমাদের অজানা ছিল। আজ সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি রঙিন কাটা ঘুড়ি। আমরা ঘুড়ি চিনি, কিন্তু রঙিন কাটা ঘুড়ি এই বিষয়টা কি সেটা আজকে জেনে নেব। ঘুড়ি উড়িয়ে কাটাকাটির মতো লড়াইয়ের সুতো কেটে যাওয়া ঘুড়ি। তো ঘুড়ি যখন আকাশে এলোমেলোভাবে উড়তে থাকে, প্রচুর বাতাসের বেগের সাথে চলতে থাকে, তখন তার চিকন সুতা তার টান সামলাতে পারে না, তখন সুতোটা ছিঁড়ে যায়। আর ওই সুতো ছেঁড়া ঘুড়ির পিছনেই যে ঘুড়ির চালক, শিশু, কিশোর, তারা সেই ঘুড়ির পিছনে ছুটতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, সুতো কাটা ঘুড়ি বলতে ঘুড়ির সুতি বা সুতা কেটে যাওয়াকেই বোঝায়। আর এই সুতো কেটে যাওয়ার পিছনে একটি বালক ছুটতেছে, আর সেই বালকটিকে ছুটতে দিতে বলা হয়েছে। এটা স্বাভাবিকভাবেই একটি প্রাকৃতিক কার্যক্রম, কারণ এই ঘুড়ি উড়ানোর পিছনে রয়েছে এই ছোট্ট শিশু বা কিশোরের আনন্দ।
তো সে যখন এই ঘুড়িটাকে আকাশে উড়াচ্ছে তখন ঘুড়ি যত উপরে উঠতেছে, যত উঠছে ততই তার আনন্দ বাড়ছে। আর যখন বাতাসের প্রবল বেগে ঘুড়িটা কেটে যাচ্ছে বা ঘুড়ি অনেক বেশি জোরে উঠছে, যার কারণে সুতো বা চিকন সুতোটা সেটা সামলাতে না পেরে সুতো ছিঁড়ে যাচ্ছে। আর তখন শিশুটা কি করছে, তার পিছনে নিচ থেকেই ছুটে বেড়াচ্ছে। তাকে কিন্তু কেউ বলে দিচ্ছে না ওই তোমার ঘুড়ি চলে যাচ্ছে, যাও যাও ওটার পিছনে যাও। তার কাজের পিছনে সে প্রকৃতিগতভাবেই নিজের থেকে ওই কাজটি করতেছে। তো সুতো কাটা ঘুড়ি বলতে বোঝায় ঘুড়ি উড়িয়ে কাটাকাটির মতো লড়াইয়ে সুতো কেটে যাওয়া রঙিন ঘুড়িকে। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও। এই লাইনটির মাধ্যমে বোঝানো হয়েছে জোনাক পোকা প্রতিনিয়তই কিন্তু অন্ধকারের মধ্যে জ্বলে উঠছে। তো তারা যে এলোমেলো জ্বলছে সেই জ্বলাটাকেই খেলা হিসেবে বর্ণনা করা হয়েছে, আর তাদের এইভাবে খেলতে দিতে বলা হয়েছে, এভাবে যেন তারা স্বাভাবিক পরিবেশটাকে বজায় রাখে, নিজের মতো করে চলতে পারে। পশু পাখি সকলের কাছে বাঁচার অধিকার সমান, তা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মানুষ তাদের জীবন চলার জন্য প্রতিনিয়ত প্রকৃতির বিভিন্ন উপাদানের সাহায্যে নিচ্ছে, আর প্রকৃতির পরিবেশটা যদি স্বাভাবিক না হয় তখন তারা এই সাহায্যটুকু পাবে না। তারা প্রকৃতিকে যদি নিজের মতো করে নিয়ন্ত্রণ করে তখন প্রকৃতি তাদের ওপর একটি বিরূপ প্রভাব ফেলবে। আর প্রকৃতিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার কারণেই কিন্তু বর্তমানে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আসছে, যেমন খরা, এরপরে বন্যা, এ জাতীয় অনেক ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো মানুষের প্রাকৃতির প্রতি অবিচারের কারণে ঘটে থাকে। তো পানকৌড়ি বড় শব্দ, পানকৌড়িটা কি? পানকৌড়ি হচ্ছে হাঁস জাতীয় এক ধরনের মাছ শিকারী পাখি। এরা আকাশে উঠতে পারে, আবার পানির নিচে ডুব দিয়েও অনেক সময় থাকতে পারে। এরা প্রায় 2 মিটারের মতো পানির নিচে ডুব দিয়ে চলে যায়, আর সেটাও খুব অল্প সময়ের মধ্যে তারা অনেকক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। এটা কালো রঙের হয়ে থাকে। তো নাইতে শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? নাইতে আরেকটি শব্দ, নাইতে এটি একটি আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে গোছল করা, গোছল, অতল বা গহন। পরবর্তী শব্দ গহীন, এর অর্থ হচ্ছে গভীর, গহীন মানে হচ্ছে গভীর, অতল, গহন। আর গোছল করা এর আঞ্চলিক শব্দ হচ্ছে নাইতে। এরপর দেখতে পাচ্ছি গাঙে, গাঙে মানে হচ্ছে নদীতে, নদী, একে অনেক অঞ্চলে আমরা গাং বলে থাকি। আর এই বাঁচতে দাও কবিতাটির পাঠের উদ্দেশ্য আমরা আবারও বলছি, এই অধ্যায়টি বাঁচতে দাও কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্বকে তুলে ধরা। শিক্ষার্থীদের অবশ্যই এই বিষয়টি অনুধাবন করতে হবে যে প্রকৃতি আর পরিবেশকে সংরক্ষণ করা কতটা জরুরি। পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে পাঠ পরিচিতি। আজকে আমরা জানব পাঠ পরিচিতি বা এই কবিতার মূল কথাগুলো কী ছিল। প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। প্রকৃতি ও মানুষ পরিবেশের অংশ, কিন্তু মানুষের হাতে দিন দিন এই প্রকৃতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও বিভিন্ন প্রাণীদের জীবন। আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা যাবে। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক পরিবেশের কথাটি বলেছেন। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিক বিকাশটা বাধাগ্রস্ত হবে। কবিতায় এইসব প্রতিকূলতা জয় করার কথাই অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন কবি শামসুর রহমান।
তার মানে কথা কিন্তু একটাই দাঁড়ায় যে প্রকৃতির যে স্বাভাবিক ভারসাম্য, প্রকৃতি নিজেই তাদের সৃষ্টি করছে আর স্বাভাবিকভাবে তারা নিজেরাই চলছে, আমরা কিন্তু তাদের বেড়ে তুলতে সাহায্য করতে পারি না। আমরা স্বভাবতই আমাদের বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করি বা পরিচালনা করি। তো প্রকৃতি তার নিজ নিজ ইচ্ছায় সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা চাইলে এগুলো যেহেতু সৃষ্টি করতে পারি না, কিন্তু আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এটা ধ্বংস হচ্ছে, যা আমাদের উপর বিরূপ প্রভাব ফেলবে। একটি মানুষের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশ ও তার সৌন্দর্য অনেক বেশি বড় ভূমিকা পালন করে। একটি শিশুর বেড়ে ওঠার জন্য ঠিক তেমনই। তো এটা যদি না থাকে, মানুষ ধ্বংসের মুখে পতিত হবে কোনো একদিন। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী অংশ ছিল কর্ম অনুশীলন। কর্ম অনুশীলন অংশে আমরা সাধারণতই এই অধ্যায় থেকে জানা তথ্যগুলো নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেটা আমরা এই তথ্যভিত্তিক শব্দগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। যেমন আজকে এই কবিতাটি আমরা নিজে নিজে দুইটি দলের মাধ্যমে পাঠ করতে পারি সুন্দরভাবে। এখানে কিন্তু দুইটা অংশ আছে, যেমন এই তো দেখো ফুল বাগানে ফুটছে ফুল, ফুটতে দাও। একটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম, আর এটা আমাদের করণীয় বা উচিত, আমাদের দাবি বা কামনা। সেই কামনাগুলোকে একটা অংশে আর স্বাভাবিক প্রকৃতির নিয়মগুলোকে একটা অংশে, দুই অংশে বিভক্ত করে ক খ দুইটা গ্রুপ করে এইভাবে সুন্দরভাবে আমরা কবিতাটি আবৃত্তি করতে পারি। যেমন এই তো দেখো ফুল বাগানে ফুটছে ফুল, ফুটতে দাও। রঙিন কাঁটা ঘুড়ির পিছে ছুটছে বালক, ছুটতে দাও। নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও। মধ্যদিনের নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। তো এভাবে আমরা কবিতাটিকে যৌথভাবে তুলে ধরতে পারি। আর এছাড়াও এই কবিতার যে মূল উদ্দেশ্য, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মানুষের করণীয়, এই বিষয় সম্পর্কে আমরা একটি প্রবন্ধ লিখব। তাহলে বাড়ির কাজ থাকছে এই অধ্যায় সংশ্লিষ্ট যে বহুনির্বাচনী ও এমসিকিউ বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন, সেইগুলো উত্তরগুলো সম্পন্ন করা। আর আরেকটি কাজ হচ্ছে তোমাদের একটি প্রবন্ধ লেখা, প্রবন্ধ বা রচনা। সেই প্রবন্ধের বিষয় হবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও মানুষের, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে মানুষের ভূমিকা, বা আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশকে সুন্দর এবং স্বাভাবিক রাখতে পারি। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানলাম বাঁচতে দাও কবিতাটি সম্পর্কে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে তোমরা আমাদের সাথেই থাকছো এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।